রেশিও প্রপোর্শন যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেই চ্যাপ্টারের সেকেন্ড ডেতে আসলাম। আমরা আগের দিনকে এক্সারসাইজ 12.1 সম্পূর্ণটাই শেষ করেছিলাম। আর যে কথাগুলো বলেছিলাম নিশ্চয়ই মনে আছে যে রেশিও কথার মানে হচ্ছে ডিভিশন আর প্রপোর্শন কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়ালিটি। তো আজ আমরা এক্সারসাইজ 12.2 তে যাব। দেখি কি ধরনের সাম আছে সবগুলো নিয়ে আবার আলোচনা হবে। তো আমরা এক্সারসাইজ 12.2 এর ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 এ আসি। কি বলেছে? ডিটারমাইন ইফ দ্য ফলোইং আর ইন প্রপোর্শন অর নট। প্রপোর্শনে আছে কিনা চেক করতে বলেছে। কি করে বুঝবো প্রপোর্শনে আছে কিনা? প্রথম দুটো রেশিও আর পরের দুটো রেশিওর ভ্যালু যদি সেম হয় তাহলে এই চারটি নাম্বার প্রপোর্শনে আছে। কি বলা বুঝতে পারছিস? প্রথম দুটো রেশিও আর লাস্টের দুটো রেশিও যদি ইকুয়াল হয়ে যায় তাহলে চারটি নাম্বার প্রপোর্শনে আছে। তো আমরা কিভাবে করব আমি একটা করে দেখাই, বাকিগুলো তোরা নিজেরা করবি। আমি শুধু বোঝানোর জন্য একটা করছি। আমি 1 এর একটা করছি। প্রথম দুটো কি কি আছে? 32 আর 48, এই দুটো রেশিও বার করব। পরেরটা কি আছে? 70 আর 200, পরের দুটো 70 আর 200 দেখ প্রথম দুটোকে নিয়েছি, পরের দুটোকে নিয়েছি, আলাদা আলাদা করে রেশিও বার করছি। এটা মানে 32/48, 4 দিয়ে ক্যান্সেল করছি, আবার 4 দিয়ে করছি, সো রেশিও ইজ 2:3। এবার এটা করি, এটা মানে 70/210, 70 দিয়ে ক্যান্সেল করছি 73 টা, তাহলে রেশিও কি আসছে 1:3। তাহলে রেশিও দুটো কি ইকুয়াল আসছে না? তাহলে আমরা therefore 32:48 is not equal to 70:210। তাহলে কি লিখতে পারবো? therefore 32, 48, 70, 210 are not in proportion। এই বিকল্প হয়নি। আমি আরেকটা করে একটু দেখাবো তোদেরকে। এফেক্টটা 33 তার সাথে রেশিও আছে 44, আরেকটা আছে 75 তার সাথে আছে 100। এটা মানে হচ্ছে 33/44, এটা মানে হচ্ছে 75/100। এটাকে 11 দিয়ে ক্যান্সেল করছি, সো রেশিও 3:4। এটাকে 25 দিয়ে ক্যান্সেল করছি, রেশিও 3:4। সেম আসছে। তাহলে আমরা লিখতে পারি therefore 33:44 is equals to 75:100। so therefore 33, 44, 75 and 100 are in proportion। তাহলে বুঝতে পেরেছিস প্রথম দুটো রেশিও আর সেকেন্ডের দুটো রেশিও যদি ইকুয়াল হয় তাহলে প্রপোর্শনে আছে, আর যদি নট ইকুয়াল হয় তাহলে প্রপোর্শনে নেই। তাহলে এটাকে অ্যাপ্লাই করে কোশ্চেন নাম্বার 1 এর বাকিগুলো তোরা শেষ করছিস। আমি যাব এবার কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 তে আসি। বলেছে রাইট ট্রু অর ফলস এগেইনস্ট ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। ট্রু না ফলস এটা লিখতে হবে নিচে দেওয়া স্টেটমেন্টগুলোর রেসপেক্টে বা এগেইনস্ট। তো আমি এখান থেকে একটা করছি। 2 এ কতগুলো আছে দেখি, সি ওদিকে ডি এফ আছে। আচ্ছা একটা ডেসিমালে করে, এটা নন ডেসিমালে করি। আগে একটা বি এটা করি। 21:6 আর একটা আছে কি 35:10। ভিতরে দেখ কি আছে? প্রপোর্শন সাইন আছে। তো 21:6 will be proportionate to 35:10 only when their values are equal। তাহলে আমি চেক করি এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম আসছে কিনা। এটা মানে 21/6 আর এটা মানে 35/10। তো এটাকে 3 দিয়ে ক্যান্সেল করছি, সো রেশিও আসছে 7:2। এটাকে 5 দিয়ে ক্যান্সেল করছি, রেশিও আসছে 7:2। তাহলে আমরা লিখতে পারবো কি? তারপর 21:6 is proportional to 35:10। মানে ইকুয়াল মানে প্রপোর্শনাল ব্যাপারটা একই, দুটোই সেম আসছে। তাহলে আমরা লিখে দিতে পারবো ট্রু স্টেটমেন্ট। বুঝতে পারছিস? আর একটা দেখো এখান থেকে ই নাম্বারটা, নাম্বার ই
কি আছে 5.2 তার সাথে রেশিও আছে 3.9 আর একটা আছে 3:4। ওকে, এটা মানে কি আসবে 5.2 ডিভাইডেড বাই 3.9 হলো। এটা মানে হচ্ছে 52/39। উপর থেকে ডেসিমাল গুলো উপরে তুলে দিলে কি হবে 52/39। এটা আসছে কি 3/4। ওকে, এবার ক্যালকুলেট করছি 13 4s the 52, 13 3 the 39। তাহলে কি আসছে রেশিও 4:3। এটা তো ক্যালকুলেট করা যাবে না, তো 3/4 না লিখলেও চলবে। তো ঘটনাটা দেখ, প্রথম দুটো রেশিও বার করে आंसर আসছে 4:3 আর পরের দুটো আছে 3:4। তার মানে ওটা সেম না। তাহলে আমরা লিখব therefore 5.2 proportional to is to 3.9 is not equal to 3:4। তার মানে given statement is false। given statement is false। বুঝতে পেরেছিস? কোনো কনফিউশন নেই আশা করি। তাহলে একটা নন ডেসিমালে দেখালাম, একটা ডেসিমালে দেখালাম, যাতে তোদের বুঝতে সুবিধা হয়। তো এবার কি করবি, ভিডিও পজ করবি। আগেরটা করার সময় সেটা করেছিস নিশ্চয়ই। 1 এর আগে দুটো দেখানোর পরে ভিডিও পজ করে 1 এর বাকিগুলো শেষ করেছিস নিশ্চয়ই। যদি না করে থাকিস ভিডিও পজ করে 1 এর গুলো কর, তারপরে 12 গুলো আগে কর। 12 দুটো দেখে রাখলাম, ভালো করে বুঝে গেছিস। তারপরে দুবার করে রিপিটেডলি দেখে নে, ভিডিও পজ কর, 2 এর বাকিগুলো কমপ্লিট কর। শেষ হলে পরে ভিডিও আবার রিজিউম করে আবার 3 থেকে দিই। তো আমি যাব এবার কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে আসি। বলেছে আর দ্য ফলোইং স্টেটমেন্টস ট্রু। এই একই ব্যাপার, এখন সেই ট্রু ফলস এর ব্যাপারটাই দেখতে হবে। প্রপোর্শনের জায়গায় ইকুয়াল টু দেওয়া আছে, ব্যাপারটা তো একই। সেই একই চেক করা লেফট হ্যান্ড সাইড শুড বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর নট। তো আমরা এখান থেকে তোদেরকে করে দেখাচ্ছি দুটো সাম করব। একটা করব বি এরটা আর একটা করব ডি এরটা। সো প্রথমে বি নাম্বার দিই। লেফট হ্যান্ড সাইডে কি আছে একটু দেখে নিই। 7.5 লিটার, তার সাথে রেশিওতে আছে 15 লিটার। তাহলে এটা হবে 7.5 লিটার বাই 15 লিটার। লিটারটা ক্যান্সেল হয়ে যাবে, উপর থেকে পয়েন্ট তুলে নিচে কি হবে, একটা 10 হবে। 5 দিয়ে ক্যান্সেল করছে। সো রেশিও কি আসছে অ্যাকচুয়ালি 1:2। এবার যাই রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড কি আছে, আছে 5 কেজি, তার সাথে রেশিওটা আছে 10 কেজি। তো এটা মানে 5 কেজি বাই হচ্ছে 10 কেজি। কিলোগ্রামটা ক্যান্সেল হলো, 5 দিয়ে ক্যান্সেল করলে 5 টু দা 10। সো রেশিও কি আসছে 1:2। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে লিখতে পারবো therefore left hand side is equals to right hand side। তার মানে আমাদের কি লিখতে বলেছে অ্যাকচুয়ালি ট্রু না ফলস লিখতে বলেছে। therefore given statement is true। বুঝতে পেরেছিস কিভাবে করতে হবে? আচ্ছা, আমি আরেকটা করব বলেছিলাম 3 এর ডি একটা। এটা দেখা যাক কি আছে, 32 মিটার আর 64 মিটার রেশিও। তাহলে লেফট হ্যান্ড সাইডে যাই ফার্স্টে। 32 মিটার রেশিও 64 মিটার। সো 32 মিটার বাই হচ্ছে 64 মিটার, মিটারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো রেশিও হচ্ছে 1:2। রাইট হ্যান্ড সাইডে যাওয়া যাক। 6 সেকেন্ড তার সাথে 12 সেকেন্ড। আচ্ছা, 6 সেকেন্ড তার সাথে রেশিওতে আছে 12 সেকেন্ড। তার মানে 6 সেকেন্ড বাই হয়ে যাচ্ছে 12 সেকেন্ড। সেকেন্ড ক্যান্সেল, 6 দিয়ে ক্যান্সেল করছি, রেশিও এখনো হয়ে যাচ্ছে 1:2। তাহলে আমরা কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এইভাবে given statement is true। given statement is true।
যদি সেম না আসে তাহলে গিভেন স্টেটমেন্ট ইজ ফলস। পেরেছেন বুঝতে? আচ্ছা, তাহলে এবার ভিডিও পজ কর, কোশ্চেন নাম্বার 3 এর যে বাকিগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করে ফেল। আমি যাব কোশ্চেন নাম্বার 4 এ। পার্ট 4 কি দিয়েছে দেখ, ডিটারমাইন ইফ দ্য ফলোইং রেশিওস ফর্ম আ প্রপোর্শন। আচ্ছা, গিভেন রেশিওগুলো প্রপোর্শন ফর্ম করছে কিনা, মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে কিনা। অলসো বাই দ্য মিডল টার্মস এন্ড এক্সট্রিম টার্মস হোয়ার দ্য রেশিওস ফর্ম আ প্রপোর্শন। যদি প্রপোর্শন ফর্ম করে, যদি রেশিওগুলো প্রপোর্শন ফর্ম করে তাহলে মিডল টার্ম এবং এক্সট্রিম টার্ম লিখতে হবে। সো ফার্স্ট অফ অল উইল চেক দ্যাট দে আর ফর্মিং দ্য প্রপোর্শন অর নট। তো আমরা করছি 4 এর 8 টা ফার্স্টে। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখেন একটু, 25 সেন্টিমিটার তার সাথে আছে 1 মিটার। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, ₹40 আর রয়েছে ₹160। এই দুটো ইউনিট কিন্তু সেম, তাহলে দুটো ইউনিটকে আগে সেম করতে হবে। আমরা জানি 1 মিটার কথার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। $25 ones are $25 fours are, so ratio হয়ে যাচ্ছে 1:4। হলো? এবার রাইট হ্যান্ড সাইডে যাই, ₹40 বাই হচ্ছে ₹160। রুপিস ক্যান্সেল হয়ে গেল, 40 ones are 40 fours are, so ratio is 1:4। তাহলে দুদিকেই রেশিও সেম আসছে, তাহলে আমরা বলতে পারবো therefore left hand side equal to right hand side। তার মানে 25 সেন্টিমিটার is to 1 সেন্টিমিটার proportional to ₹40 is to ₹160। তার মানে they form a proportion। আর যদি not equal to, আমরা ডাইরেক্ট শুধু লিখতাম no they doesn't form a proportion। ওকে, এবার লাস্টে কি একটা কোশ্চেন আছে যে এক্সট্রিম টার্ম এবং মিডল টার্ম লিখতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো এবার therefore extreme terms কি কি আছে, 25 সেন্টিমিটার। এক্সট্রিম মানে কি, এক্সট্রিম লেফটে কি আছে আর এক্সট্রিম রাইটে কি আছে। তাহলে এক্সট্রিম লেফট এন্ড রাইট মানে এক্সট্রিম টার্মস দে আর 25 সেন্টিমিটার আর হচ্ছে ₹160। আর মিডল টার্মস কি হচ্ছে, মিডল টার্মস 1 মিটার আর ₹40। দুটো ডিফারেন্ট ইউনিট, এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে ভাবার প্রয়োজন নেই। তোকে ফার্স্টে বলেছে যে দে আর ফর্ম প্রপোর্শন অর নট, মানে এখানে তুই লিখতে পারিস যে ব্র্যাকেটে লিখে therefore they form a proportion, কথাটা লিখে দিতে পারিস। প্রথমে চেক করতে বলেছে প্রপোর্শন হচ্ছে কিনা রেশিওগুলো, চেক করলাম। যদি প্রপোর্শন ফর্ম করে, কোশ্চেন লেখা ছিল দেখ লাস্টে also by the middle terms and extreme terms where the ratios form a proportion। যদি প্রপোর্শন ফর্ম করে তাহলে মিডল টার্ম আর এক্সট্রিম টার্ম লিখতে বলেছিল। যেহেতু প্রপোর্শন ফর্ম করেছে তো মিডল টার্মস হচ্ছে এই দুটো আর এক্সট্রিম টার্মস হচ্ছে এই দুটো। ক্লিয়ার হলো বিষয়টা? এবার আমি আরেকটা করব, সেটা হচ্ছে সি এর টার্ম। সি নাম্বারে যাওয়া যাক। প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো একই রকম ভাবে 2 কিলোগ্রাম আর 80 কিলোগ্রাম। দেখ দুটো ইউনিটই সেম আছে, কনভার্সনে কোনো চেঞ্জের কোনো প্রয়োজন হচ্ছে না। রাইট হ্যান্ড সাইডে কি আছে, 25 গ্রাম তার সাথে 625 গ্রাম। সো এটা 2 কেজি বাই 80 কেজি, কেজি ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে ক্যান্সেল করলে 1:40। আগে ভালো করে চেক করবি দুটো ইউনিট সেম আছে কিনা। যদি সেম না থাকে সেই ইউনিটকে কনভার্ট করবি, করে তারপর রেশিও বার করবি। কারণ যাদের রেশিও বার করতে হয় তাদের দুজনের ইউনিট কিন্তু সেম হতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট ফাইন্ড আউট দ্য রেশিও। এখানেও দেখ ইউনিট সেম আছে। আমরা একটু আগে যে অঙ্ক করলাম সেখানে কিন্তু ইউনিট সেম ছিল না, তাই ইউনিটগুলো সেম করে নিয়েছিলাম। ওই যে আমরা করলাম না সেন্টিমিটার আর মিটার ছিল, দুটো ডিফারেন্ট ইউনিট ছিল, সেই জন্য চেঞ্জ করে নিয়েছি, করে তারপর ক্যান্সেল করেছি। এখানে তো সব সেমই আছে, তো ডাইরেক্ট করতে পারছি। 25 25 is 625, সো রেশিও হয়ে যাচ্ছে 1:25। তো এখন দেখ কি দেখতে পাচ্ছিস, রেশিও দুটো সেম ডিফারেন্ট।
তাহলে আমরা বলতে পারবো therefore left hand side is not equal to right hand side। তাহলে এবার আমরা ক্যালকুলাসে কি লিখব, therefore they doesn't form a proportion। এখানে কিন্তু আমরা ভুল করে মিডল টার্ম আর এক্সট্রিম টার্ম লিখে দিস না, তার কারণ ওরা প্রপোর্শন ফর্ম না করলে কিন্তু মিডল টার্ম আর এক্সট্রিম টার্ম লিখতে বলেনি। মিডল টার্ম এক্সট্রিম টার্ম কখন লিখতে হবে, যদি তারা প্রপোর্শন ফর্ম করে। কোশ্চেন কিন্তু সেভাবেই দেওয়া ছিল, যেহেতু এরা প্রপোর্শন ফর্ম করেনি তো মিডল টার্ম আর এক্সট্রিম টার্ম লেখা প্রশ্ন। বুঝতে পেরেছিস? তো এখানকার বাকি যে সামগুলো রইলো, মানে কোশ্চেন পড়ে যে বাকি সামগুলো রইলো সেগুলো তোরা কমপ্লিট করে থাক। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর আমাদের আরেকটা এক্সারসাইজ বাকি রয়েছে, এক্সারসাইজ 12.3, যেটা পরের দিন থেকে স্টার্ট করব। তোরা একটা কাজ করবি কিন্তু, যখন তোরা এই যে এক্সারসাইজের অঙ্কগুলো করছিস অ্যাজ ওয়েল এর সঙ্গে সঙ্গে কিন্তু তোরা এক্সাম্পলের অঙ্কগুলো করে ফেলবি। ঠিক আছে? থ্যাংক ইউ।